বারাসাত বিশ্ববিদ্যালয়ের দিকে। বারাসাত বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড, এবিভিপি টিএমসিপির মধ্যে সংঘর্ষ, তাতেই তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, তুমুল হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারপিট, যখন দুজন এবিভিপি সমর্থক। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছিলাম, এবার বারাসাত বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের ছবি দেখুন। এবিভিপি আর টিএমসিপির মধ্যে সংঘর্ষ, তাতে তুলকালাম পরিস্থিতি, এমনকি রক্তাক্ত পরিস্থিতিতেও পৌঁছে যায় এই উত্তেজনা। তুমুল হাতাহাতি, মারপিট, যখন দুজন এবিভিপি সমর্থক। আমার সঙ্গে এই মুহূর্তে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, কি নিয়ে এই গন্ডগোল, সংঘর্ষ? দেখো, বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই মূলত গন্ডগোলের সূত্রপাত। অর্থাৎ এবিপি ভারতীয় বিদ্যাপীঠ অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যাপীঠ পরিষদের ছাত্ররা তারা কিন্তু প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যায় যে রাখি বন্ধন উৎসব করবেন এবং সেই রাখি বন্ধন উৎসবের পারমিশন নেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের যেটা অভিযোগ, যে তাদেরকে না জানিয়ে এই অখিল ভারতীয় বিদ্যাপীঠ এবিপি তারা কিন্তু গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবং পারমিশন নেন। কেন তাদেরকে না জানিয়ে পারমিশন নিতে গেলেন, এই নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং দফায় দফায় একেবারে এবিপি, অন্যদিকে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তারা কিন্তু ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এবং যেটা তৃণমূল ছাত্র পরিষদ যেটা স্পষ্ট অভিযোগ, যে তাদের যখন অর্থাৎ এই কলেজ চত্বরের মধ্যে গিয়ে কিন্তু এবিপি ছাত্রছাত্রীরা তাদের উপরে বেধড়ক মারধর করে এবং হোস্টেল থেকেও সেখান থেকে কিন্তু মারধর করে, সেখান থেকে টেনে নিয়ে এসে মারধর করা, এমনটা অভিযোগ। অন্যদিকে একেবারে অখিল ভারতীয় বিদ্যাপীঠ এবিপির স্পষ্ট বক্তব্য যে এই তৃণমূল ছাত্র পরিষদ তারা কলেজের মধ্যে গুন্ডাগিরি করছেন এবং তারা কিন্তু যখন এই একেবারে পারমিশন নিতে যায় তখনই তাদেরকে উপর অ্যাটাক করে, মারধর করে। কেন তারা তাদেরকে না জানিয়ে পারমিশন নিতে গেলেন না, রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই মূলত দফায় দফায় সংঘর্ষ এবং উভয় পক্ষের কিন্তু এখনো পর্যন্ত 6 থেকে 7 জন আহত, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে নেয়। কিন্তু যেভাবে ছাত্র সংসদের মধ্যে কলেজ এই ইউনিভার্সিটি চত্বরের মধ্যে যেভাবে একেবারে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন, যথেষ্ট উজ্জ্বল পরিবেশ তৈরি। এই ঘটনায় এখনো কোনো পদক্ষেপ করা হয়েছে কি? দেখো, যেহেতু গভীর রাত পর্যন্ত এই ঘটনা ঘটে, এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে। তার কারণে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত উভয় পক্ষেই কিন্তু আটক করা হয়েছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু যেভাবে ছাত্র সংসদ এবং অন্যদিকে এবিপি দফায় দফায় সংঘর্ষ হয়, ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনোভাবে মুখ খুলতে চায়নি। তারা খোঁজ নিয়ে দেখছেন যে কি নিয়ে গন্ডগোল হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ জিয়াউল। আর এবার দেখাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উত্তেজনার ছবি। এসএফআই এবিভিপির স্লোগান আর পাল্টা স্লোগান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, কি নিয়ে উত্তেজনা, কি ঘটনা? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, সেখানে এবিভিপির যেটা অভিযোগ, এসএফআই সেখানে বহিরাগতদের নিয়ে এসে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল এবং তারই প্রতিবাদ করে এবিভিপি। তারপরে এবিভিপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান ওখানে দেওয়া হয়।
সেই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা গতকাল কলেজ স্ট্রিট ক্যাম্পাস উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিভিপির যেটা বক্তব্য যে এই ধরনের অশান্তি, অর্থাৎ যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে কিন্তু এই ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করছে এসএফআই। আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। যদিও এবিভিপির যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছে এসএফআই। অভিযোগের পাল্টা আঙুল কিন্তু তারা এবিভিপির দিকে তুলেছে। সব মিলিয়ে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে দুই ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর এ নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। আপনি ভাবুন না, সিপিএমের আমলে প্রত্যেক কলেজে বম পড়তো, মারপিট হতো, প্রিন্সিপালকে তালা মেরে দেওয়া হতো, চেয়ার ছুঁড়ে মারা হতো। সে দিনগুলো চলে গেছে, কিন্তু সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরেতে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, কিন্তু যেখানে আছে সেখানে হিংসা চলছে। তার পরিবর্তন একটু সময় লাগবে, শুরু হয়েছে, শেষ হবেই। গত বুধবার সন্ধ্যের পর উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রাতে তার রণক্ষেত্রের চেহারা নেয়। এবং এ নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। যাদবপুরে তাণ্ডবের তদন্তে ক্যাম্পাসে পৌঁছে যায় পুলিশ, আর সেখানে গিয়ে রেজিস্ট্রারের বয়ান রেকর্ড করা হয়। 19 তারিখ রাত এবং 20 অগস্টের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে কারা তা জানতে চায় পুলিশ। প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদও পুলিশের। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজের হ্যাশ ভ্যালু সংরক্ষণ। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। দেখুন, যাদবপুরের ইতিহাস আপনারা সবাই জানেন। সেখানে প্রকাশ্যে চাঁটি মারা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে, গাড়ি আটকে নেওয়া হয়েছিল, থাপড়ানো হয়েছিল রাজ্যপালের। কাকে অ্যারেস্ট করেছে, কী করেছে? ওরা সফটলি হ্যান্ডেল করেন। তার ফলে এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল টাইপের লোক, তারা দাপিয়ে বেড়াচ্ছে। কিছু নূতন ছাত্রছাত্রী ইনোসেন্ট থাকে, তাদেরকে ভড়কানো হয়। তো আমার মনে হয় এখন সময় এসে গেছে কড়াকড়ি স্টেপ নেওয়ার। কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছেন, যেহেতু পুলিশকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ বাকিটা দেখবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিতর্কিত স্লোগান, মন্তব্য আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তা আমরা শুনেছিলাম এর আগে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে অ্যাকশন। জেবিতে বিতর্কিত স্লোগান, গ্রাফিতি মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহেই হতে পারে সাফাই অভিযান। ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর পোস্টার আর গ্রাফিতি চিহ্নিত। হস্টেলগুলিতেও পোস্টার, গ্রাফিতি খুঁজে দেখা হবে। মোছা হবে সব আপত্তিকর ও দেশবিরোধী গ্রাফিটি আর পোস্টার। এ নিয়ে মুখ্যমন্ত্রীর আগে পোস্ট করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। যাদবপুরের দেওয়ালে দেওয়ালে যে সমস্ত স্লোগান, বিতর্কিত স্লোগান, তা নিয়ে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন। এবার বিতর্কিত স্লোগান, গ্রাফিতি এগুলো মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহেই হতে পারে সাফাই অভিযান। যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। দেশবিরোধী স্লোগান কেন যাদবপুরে লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হবে সাফাই অভিযান। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে দেওয়াল লিখনে দেশবিরোধী স্লোগান লেখা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে, সেই সব লেখা মুছে ফেলা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান রয়েছে, হোস্টেলগুলিতে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান হয়েছে, তা ইতিমধ্যেই দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানেই এই দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি মুছে ফেলা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল সাইটে পোস্ট করার পরেই এবার তৎপরতা শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
ন্যারেটিভ বনাম ন্যারেটিভ, বাম তত্ত্ব বনাম জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া, এবার বাম দুর্গ যাদবপুরে গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুর থেকে কি সারা রাজ্যের লড়াই শুরু? ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াই ময়দানে এনে দিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড বাঁধে। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করল গেরুয়া শিবির। কালচারাল মার্কসিজম তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে, অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে যে দেশকে না মানা, দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিয়েছে। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না। ভারতবর্ষই জিতবে। নিউজ 18 বাংলা। মত পার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক। আর এবার যে খবরে নজর রাখবো, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর। কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহমের বিরুদ্ধে এবার এফআইআর। বকেয়া টাকা দিতে টালবাহানার অভিযোগ এবং বাড়িতে ডেকে কাঠমিস্ত্রিকে মারধরের ঘটনা। এর আগে একটা রেস্তোরাঁর কর্মীকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল সোহম চক্রবর্তীর। এবার কাঠমিস্ত্রিকে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর নাম জড়িয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি উল্লেখ রয়েছে এফআইআরে? দেখা একেবারে বিএনএস 126 ক্লজ 2 অর্থাৎ বেআইনিভাবে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, ভয় দেখানো বা সংগঠিত অপরাধে সামিল থাকা এবং শুধু তাই নয়, অপরাধ সংগঠনের প্ররোচনা দেওয়ার সম্পর্কে একাধিক ধারা ইতিমধ্যে তার বিরুদ্ধে রুজু করে মামলা দায়ের করেছে বেহালা থানার পুলিশ। এবং যে ঘটনাটি ঘটেছিল, রাজ কাপুর শর্মা গত 24শে আগস্ট সোহম চক্রবর্তী বাড়িতে গেছিলেন, কারণ তার বাড়িতে কাঠের বেশ কিছু কাজ তিনি করেছিলেন বকেয়া টাকা আনার জন্য। তাকে ঘিরে ধরে মারধর করা হয়, তাকে আটকে রাখা হয়, এমনটাই তিনি গতকাল লিখিত অভিযোগ দায়ের করে থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু করা হলো। প্রসঙ্গত তুমি এটা বলে রাখলে, কিছু বছর আগেই দেখা গেছিল রাজারহাটে নিউ টাউনে একটা রেস্তোরাঁয় সোহমের সেই দাদাগিরি, সেখানেও কিন্তু মারধরের একটা অভিযোগ সামনে এসেছিল। এবং এই রাজ কাপুর শর্মার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেআইনিভাবে আটকে রাখা, হুমকি, মারধর করা এবং সংগঠিত অপরাধে প্ররোচনা করা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত করছে বেহালা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক।
আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ আর সাথে ওর সাথে অ্যাড করে দিয়েছে, সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 79,800। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। এখন দাদা নেই, পরে ডাকছি ফোন করে, এই করে করে আজকে 3.5 মাস হয়ে গেছে। তো সিকিউরিটি গার্ড আমাকে ধমকি দেয়, বাড়ি থেকে তুলে আনবো, মারবো, ধরে এই করবো ওই করবো। আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথা থেকে? বলতেই আমাকে সোমদা মারলো ধরে, আমার ফোনটাও কেটে নিয়েছে, বেরোতে দেয়নি। সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে। সোম আমার গায়ে হাত দিয়েছে, আমাকে মানে ঠেসে লিফটের গায়ে ঠেলান দিয়ে ঘুষি মারতে গেছিল, আমি হাত বাঁচিয়ে নিয়ে নিয়েছিলাম, আমার মুখ কেটেছে। এসআইআর ট্রাইব্যুনাল মামলার শুনানিতে বড় তথ্য। কংগ্রেস সাংসদ ঈশা খানের আরটিআই এর জবাব কমিশনের। 7ই আগস্ট পর্যন্ত ট্রাইব্যুনালে 38,10,620 আবেদন। এখনো পর্যন্ত 82,782টি আবেদনের নিষ্পত্তি। ট্রাইব্যুনালে 75,000 নাম ফিরেছে ভোটার তালিকায়। ট্রাইব্যুনালে ভোটার তালিকা থেকে 7,339 নাম বাদ। 38 লক্ষের মধ্যে 7 লক্ষ ভোটার লিস্টের নাম তুলতে আবেদন। যোগ্যদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া প্রাথমিক লক্ষ্য, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পুজোর আগে ফের এই মামলার শুনানি। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ তারা উল্লেখ করেন যে তাদের এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার যেটা জায়গা সেটা হচ্ছে 4 মাস প্রায় কেটে গেলেও অ্যাডজুডিকেশনের হার কিরকম, কারণ তারা সেই সংখ্যাটা জানতে চাইছেন যে কত অ্যাডজুডিকেশন হয়েছে। এদিন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের তরফ থেকে একটি আরটিআই এর জবাব তুলে ধরা হয়, যেই আরটিআইতে জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ করেছে প্রায় 38 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে তাদের কাছে। এবং গোপাল শঙ্কর নারায়ণ তিনি উল্লেখ করেন যে এর মধ্যে মাত্র 7 লক্ষ ব্যক্তিগত আবেদন এবং বাকি 31 লক্ষই নাম বাদের আবেদন। এরপরেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাডজুডিকেশনের সংখ্যা কত রয়েছে, কত আবেদন এখনো পর্যন্ত জমা পড়েছে এবং সেই নাম ক্লিয়ার করার হার কি রয়েছে, কত আবেদন নাম সংযুক্ত করার জন্য এবং কত আবেদন নাম বাদ দেওয়ার জন্য হয়েছে এবং তাদের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই সবটা তারা জানতে চান। প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি উল্লেখ করেন যে তাদের কাছে সব থেকে বেশি প্রায়োরিটির জায়গা হচ্ছে এই যাদেরকে ভোটাধিকার যাদের রয়েছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টি দেখা। এবং সেখানে তারা উল্লেখ করেন যে যাতে অন্তত পক্ষে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে এই অ্যাডজুডিকেশনের তালিকা ক্লিয়ার হয়ে যায়, সেই বিষয়টা তারা ভাবছেন। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। মালদা দক্ষিণের যে সাংসদ কংগ্রেস থেকে যিনি সাংসদ ঈশা খান চৌধুরী, উনি একটা আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন, তাতে উনি এই সমস্ত তথ্য চেয়েছিলেন। তো এটা 7ই আগস্ট অবধি যত তথ্য আছে সেটা তারা নির্বাচন কমিশন ওনাকে দিয়েছে। তো এইখানে তারা দেখাচ্ছেন যে 38 লক্ষ কেস এখন পেন্ডিং আছে। এর মধ্যে ডিসপোজাল হয়েছে 82,000 কেসের। সেই 82,000 কেসের মধ্যে 75,000 কেস হচ্ছে যাদেরকে ইলেকটোরাল রোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলোর গঠন হয়েছিল যে যারা জুডিশিয়াল অফিসার আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিচ্ছেন তাদের ইনক্লুশনের জন্য, কিন্তু এখানে ইলেকশন কমিশন সুমোটো তাদের অফিসিয়ালদের দিয়ে লক্ষ লক্ষ কেস যারা ইতিমধ্যে ঢুকে আছে, যারা ভোট দিয়েছে তাদের বার করার জন্য এরকম কেস তারা ভেতর দিয়ে ফাইল করে দিয়েছে। তো আমার মনে হয় এটা সিস্টেমটাকে ক্লগ করে দিয়েছে এটার জন্য, এবং আমরা এটা দাবি করেছি বা প্রার্থনা করেছি সুপ্রিম কোর্টের সামনে যে যারা ইতিমধ্যে বেরিয়ে গেছেন তাদের ইনক্লুশনের কেসকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, আগে সেই কেসগুলো যেন শুনানি হয় এবং তারপরে যেন ইলেকশন কমিশনের যা বিষয় সেগুলো দেখা হয়। অর্ডার যেটা হয়েছিল সেটা তো যাদের নাম ডিলিট হয়েছিল তাদের জন্য অ্যাপিল, সেই অ্যাপিলগুলোর কি কন্ডিশন মানে অবস্থা, টার্গেটে ইলেকশন কমিশনের কাছে একটা রিপোর্ট চেয়েছে এবং আমাদের পিটিশন এবং আরেকটা পিটিশন ছিল, সেই পিটিশন বা অ্যাপ্লিকেশনে সেখানে নোটিশ ইস্যু হয়েছে।